তো স্ক্রিন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আজকে আমরা বিল্ডিং ইলেকট্রিফিকেশন যে আমাদের সাবজেক্টটা আছে ফিফথ সেমিস্টারে, তার আহ, একটা চ্যাপ্টার আমরা পড়বো। তার নাম হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস। আচ্ছা, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস জানার দরকার কেন আমাদের? কারণ হচ্ছে আজকে যখন একটা বিল্ডিং আমরা ইলেকট্রিফাই করতে যাব, তখন কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম মাথায় রাখতে হবে ইলেকট্রিক্যাল এনার্জি যেরকম প্রচণ্ড হেল্পফুল আমাদের জন্য, যে আমাদের এগিয়ে যাওয়ার জন্য, আমাদের মডার্নাইজেশনের জন্য যেমন যতটাই দরকার এবং ইম্পর্টেন্ট এবং এফিশিয়েন্ট এনার্জি, ঠিক ততটাই কিন্তু ফ্যাটাল। মানে এই এনার্জিটা কিন্তু মানে আহ, এতটাই হার্মফুল। যদি তুমি ঠিকঠাক মতো না ইউজ করতে পারো, মানুষের প্রাণহানি হতে পারে। এক এক না একাধিক মানুষের প্রাণহানি হতে পারে, অ্যাসেট লস হতে পারে। আমরা খবরে বা অনেক সময় শুনেছি, তোমরাও শুনেছো, যে শর্ট সার্কিটের জন্য আগুন লেগে একটা বিল্ডিং পুরো পুড়ে গেল, তাই তো? তো এই সমস্ত কিছু হ্যাজার্ডস গুলো আছে, ঠিক আছে? তো সেইখান থেকে আমাদের ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, এই একটাই বা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 1910 সালে আমাদের ইন্ডিয়াতে প্রথম এটা ইয়ে করা হয়েছিল। তো এর আন্ডারে কিছু কিছু রুলস আমরা দেখব। প্রচুর রুলস আছে গভর্নমেন্টের, কিন্তু আমাদের সাবজেক্টে বা সিলেবাসের মধ্যে কিছু রুলসই আছে। সেই রুলসগুলো আমরা দেখব, ঠিক আছে? এবং তাদের অ্যাপ্লিকেশনস গুলো দেখব। তোমরা একটু খাতা পেন নিয়ে বসো। এই ক্লাসটা একটু মানে ইয়ে টাইপের। এই রুলসগুলো কিন্তু মনে রাখতে হয় এবং পরীক্ষাতে রুলসগুলো দেয়, ঠিক আছে? চলো স্টার্ট করছি। আচ্ছা, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এটা কেন ইউজ করা হয় আমি ডেফিনেশনটা বললাম তোমাদেরকে। এটা 1910 সাল থেকে এটা ইয়ে করা হয়েছিল। 1922 সাল এবং 1937 1956 এ ফাইনালি এলো অ্যামেন্ড করা হয়। 1922 তে পুরোপুরি এটা ফ্রেমওয়ার্ক করে দেওয়া হয়। 1937 এ এটা ইমপ্লিমেন্ট প্রপারলি অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আসে এবং সেটাকে আরো কিছু মডার্নাইজ করে স্বাধীনতার পরে 1957 এ আরো ভালো করে এটা আহ, মানে রুলসটা আসে আর কি, ঠিক আছে? রুলসটা কিসের জন্য? দেখো, একদম বড় বড় করে লেখা আছে সেফটি, ঠিক আছে? সেফটি ইন কনস্ট্রাকশন মানে বানানোর সময় যে সেফটি দরকার, সেই সেফটির জন্য। ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস, যে আমরা যখন একটা কিছু ইনস্টল করব, হোয়াট এভার ইট মে বি, ধরো একটা ফ্যান ইনস্টল করছি, একটা পাম্প ইনস্টল করছি, ঠিক আছে? একটা মোটর ইনস্টল করছি, এটা তো শুধুমাত্র আমাদের বাড়ির ক্ষেত্রে না, একটা প্ল্যান্টের ক্ষেত্রেও হতে পারে। একটা ট্রান্সফরমার ইনস্টল করছি, ঠিক আছে? তো তার সেটা যাতে কোনো ক্ষতি না হয়, তার থেকে তোমার যাতে কোনো ক্ষতি না হয়, সোসাইটি যাতে কোনো ক্ষতি না হয়, সেটাই মেইন লক্ষ্য। কেমন? তো এটা অ্যাকচুয়ালি কে রেগুলেট করে? সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ড, ঠিক আছে? সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ড এটা রেগুলেট করে। কেমন? তো এটা মাথায় রাখবে। আমাদের যে রুলস গুলো আছে 1956 এ লাস্ট ইয়ে হয়েছিল, সেটা অনুযায়ী আমরা দেখব। আচ্ছা, কথা ক্লিয়ার আছে? একটু তোমরা না স্যার, রেসপন্স করো। হুম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অবজেক্টিভ তাহলে কি কি? অবজেক্টিভ হচ্ছে, প্রথমেই হচ্ছে যে, দেখো, যদি একটা রুলস না থাকে তাহলে কিন্তু কাস্টমার, যদি কোনো প্রপার রুলস থাকে, ধরো আজকে রাস্তায় কোনো প্রপার রুলস নেই, ধরো ট্রাফিক ট্রাফিক আইন নেই, তাহলে কি হবে? তুমি হেলমেট ছাড়া যাবে না, তোমাকে পুলিশ ধরবে। তাহলে তোমার আর পুলিশের মধ্যে মানে এটা যদি তোমার হয়, তোমার আর পুলিশের মধ্যে একটা বাজে রিলেশনশিপ তৈরি হবে, মারামারি হবে। এখন যদি প্রপার একটা গাইডলাইন থাকে যে এই এই জিনিস করতে হবে, তাহলে পুলিশটাও জানলো আর তুমিও জানলে এটা কেন করা হচ্ছে। রাস্তায় যে ট্রাফিক আইনটা কেন করা হচ্ছে? তোমার সেফটির জন্য। ঠিক সেমনি ইলেকট্রিক্যাল যে রুলসটা কেন করা হচ্ছে? করা হচ্ছে কাস্টমারের সেফটির জন্য। কাস্টমারের সেফটির জন্য। আর এই রুলসটা কে চেক করছে বা কার অধীনে পড়ছে? ইলেকট্রিক্যাল সাপ্লায়ার যারা, তারা। কারা কারা সাপ্লায়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে? ডিসিএল, ডাব্লিউবি, এসিডিসিএল আর সিএসসিই, এসি। এরা হচ্ছে সাপ্লায়ার, তাই তো? তাহলে এদের সাথে এরা
কি করছে, কাস্টমারদের সাপ্লাই দিচ্ছে, এই আমাকে তোমাকে সাপ্লাই দিচ্ছে, তা আমাদের সাথে ওদের যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা কিছু আইনের মধ্যে থাকে। কারণ কাস্টমার আর সাপ্লায়ার রিলেশনশিপ, এটা আইনের দ্বারা বাঁধা থাকে। তো সে আইনটা প্রপারলি রেগুলেট হচ্ছে কিনা সেটা, এবং আইনটা কি হওয়া উচিত সেটা হচ্ছে এর অবজেক্টিভ, ফার্স্ট অবজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ওই যেটা মেইন জিনিস, সেফটি। ঠিক আছে? কারণ আমি প্রথমেই বললাম ইলেকট্রিক্যাল এনার্জি একটা মডার্নাইজড এনার্জি এবং প্রচন্ড ইউজফুল এনার্জি। এখন যত অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাই, যত গ্যাজেটস আমরা দেখতে পাই, সবই কিন্তু মেইনলি ইলেকট্রিসিটিতেই চলে। ঠিক আছে? তার উইদাউট ইলেকট্রিসিটি হবেও না। আবার ইলেকট্রিক্যাল এনার্জি ভুলভাল মতো ইউজ করলে একটা বিশাল বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, ভুলভাল মতো ইউজ করা বলতে কি কি বোঝায়? ধরো, আহ, তুমি একটা কানেকশন করেছো এবং সেই কানেকশনটা যে তার দিয়ে করার কথা, মানে যেভাবে করার কথা, যে তার ইউজ করার কথা, তুমি সে তার ইউজ করনি। ধরো তোমার তারের বা তোমার যে কেবল তুমি ইউজ করছো তার ইনসুলেশন নেই, ওপেন তার, বেয়ার তার, বেয়ার, খোলা তার। তাহলে কি হবে? তাহলে সেখানে একটা সেফটি কম্প্রোমাইজ হতে পারে, তুমি হাত দিলে শক পেতে পারো। বা সেখান থেকে যদি কোনো ময়েশ্চার অ্যাকুমুলেশনের জায়গা থাকে, যদি কোনো ওয়ালের সাথে লাগানো থাকে, সেখানে যদি ময়েশ্চার থেকে থাকে, তাহলে সে ওয়ালটা বডি হয়ে থাকতে পারে। ওয়ালটার থ্রুতে তোমার, তুমি হ্যাম্পার হতে পারো। ঠিক আছে? আর কি হতে পারে? ধরো একটা এমসিবি লাগাতে হবে, আমরা জানি তো এমসিবি লাগাতে হয়। এখন তোমার বাড়িতে দেখা যাচ্ছে 21 অ্যাম্পিয়ারের এমসিবি লাগালেই হয়ে যাবে, তুমি লাগিয়েছো 63 অ্যাম্পিয়ারের এমসিবি। তাহলে কি হচ্ছে? ফল্ট যখন হচ্ছে তখন তো ডিটেক্ট করতে পারছে না। ঠিক আছে? বা যেখানে ধরো 21 অ্যাম্পিয়ার এমসিবি লাগানোর কথা, সেখানে তুমি 63 অ্যাম্পিয়ার এমসিবি লাগিয়ে রেখেছো। এটা হচ্ছে রং ডিজাইন। ঠিক আছে? এরকম রং ডিজাইন করলে তাহলে দেখো, তাহলে কিন্তু তোমার মানে যেটা মানে যার যেই পারপাসে করছো সেটাও হচ্ছে না, প্লাস সেটা তো হচ্ছেই না, প্লাস ক্ষতিকরও হচ্ছে। তো এই সমস্ত কিছু এটা ডিজাইনে গেল। আগেরটা আমি বললাম ইমপ্রপার ইনস্টলেশন, আরো ইমপ্রপার ইনস্টলেশন বলতে পারি। ধরো তুমি প্রপারলি তোমার মিটার ঘর থেকে যে লাইনটা নিয়ে যেতে হবে প্রপারলি তুমি নিয়ে যাওনি, লাইনটা লুজ 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 করছে, তাহলে কি হতে পারে? সেখানে বারে 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 লুজ হলে কি হবে? এটা ফ্ল্যাশ হতে 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 সেখানে আগুন ধরে যাবে। এবং মিটার ঘরটাতে আগুন ধরে গেলে কি হবে? তোমার প্রবলেম হবে, তোমার পাশের বাড়ির প্রবলেম হবে। তো ওই লাইনে যারা যারা আছে প্রত্যেকের একটা প্রবলেম হয়ে যাবে, তাই না? তো দিস আর দ্য প্রবলেমস, যেগুলোকে সলভ করতে হবে একটা আইন করে। তো সেই আইনটা হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস। ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখবে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস। আমরা যে রুলসটার কথা এখন যেটা পড়বো সেটা হচ্ছে 1956। কেন? এই সালে 1910 সালে এটা প্রথম ভাবনা চিন্তা করা হয়েছিল বা এসেছিল। তারপরে 1922 সালে সেটাকে কিছু চেঞ্জ করা হয়, মডিফাই করা হয়। 37-এ আরো কিছু মডিফাই করা হয় এবং ফাইনালি 1956-এ আরো কিছু মডিফাই করা হয়। ঠিক আছে? আচ্ছা, 1956-এর পরে বলে রাখি, এটা কিন্তু একটা একটা ক্রমবর্ধমান প্রসেস। প্রত্যেক বছর রিভিউ হয় এবং কিছু না কিছু চেঞ্জ হয়। ঠিক আছে? কিন্তু মেইন যে স্ট্রাকচার এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ফ্রম 1956। এমসিকিউতে আসে, মাথায় রাখবে। আচ্ছা, এবার প্রচুর তো রুলস আছে। এবার সেই রুলস গুলোকে কিছু ভাবে আমরা ক্লাসিফিকেশন করেছি। তাহলে কিভাবে ক্লাসিফিকেশন করেছি? চ্যাপ্টার ওয়ানে রুল নাম্বার 1 থেকে 3 পর্যন্ত আছে। রুল নাম্বার 1 থেকে 3 পর্যন্ত কি বলা হয়েছে? রুল নাম্বার 1 থেকে 3 পর্যন্ত প্রিলিমিনারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো আমরা ইন ডেপথে ডিটেলসে দেখবো পরে। ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 2 তে কি বলা হয়েছে? চ্যাপ্টার 2 তে রুল নাম্বার 4 থেকে 10 পর্যন্ত বলা হয়েছে। সেটা, সেখানে মেনলি সাবজেক্ট হচ্ছে ইন্সপেক্টরস। ঠিক আছে? যে ইন্সপেক্টরসে কি কি করা উচিত, কি ইয়ে করা উচিত, যারা ইন্সপেক্টর মানে যারা ইন্সপেকশন করছে তাদের। চ্যাপ্টার 11 থেকে 28-এ কি বলা হয়েছে? লাইসেন্স সংক্রান্ত জিনিস সম্পর্কে বলা হয়েছে, যে কারা লাইসেন্স পেতে পারে, লাইসেন্স হোল্ডাররা কি কি করতে পারে, এবং উইদাউট লাইসেন্স করলে কি পানিশমেন্ট হতে পারে সেটাও বলা আছে এখানে। রুল নাম্বার 29 থেকে 46 ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য।
রুল নাম্বার 29 থেকে 46 কি বলা হয়েছে? জেনারেল সেফটি অ্যান্ড প্রিকশন। উইদাউট জেনারেল সেফটি অ্যান্ড প্রিকশন কিন্তু আমাদের কোনো রকম কানেকশন তোমাকে কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি তোমাকে দেবে না। ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 5 এ কি আছে? চ্যাপ্টার 5 এ রুল নাম্বার 47 থেকে 49, জেনারেল কন্ডিশন রিলেটেড টু সাপ্লাই অ্যান্ড ইউজ অফ এনার্জি। ঠিক আছে? যে সাপ্লাই সংক্রান্ত আর জেনারেল কিভাবে তুমি সেটাকে ইউজ করছো সেটা সংক্রান্ত বলা আছে। রুল নাম্বার 60 থেকে 62, সেখানে ইলেকট্রিক্যাল লাইন সিস্টেমস অ্যাপারেটাস লো আর মিডিয়াম ভোল্টেজ সম্পর্কে বলা হয়েছে। 63 থেকে 73 ইলেকট্রিক্যাল সাপ্লাই সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু হাই ভোল্টেজ অ্যান্ড এক্সট্রা হাই ভোল্টেজ সম্পর্কে বলা হয়েছে। 74 থেকে 93 ওভারহেড লাইন, অলরেডি ওভারহেড লাইন কি আমরা জানি। রুল নাম্বার 94 থেকে 108 ইলেকট্রিক্যাল ট্র্যাকশনস। ট্র্যাকশনস বলতে কি? ট্র্যাকশনস বলতে ধরো আমাদের লিফট, এসকেলেটর, ঠিক আছে? তারপর তোমার মানে তোমার ধরো ট্রেন, ট্রাম, এরা আন্ডার ট্রাকশনস এর মধ্যে পড়ে। মানে কোনো মুভমেন্ট, ইলেকট্রিক মানে এমন অ্যাপ্লিকেশন যার লোকোমোশন আছে, মুভমেন্ট আছে, সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। সেখানে কি কি সেফটি প্রিকশনস রাখা উচিত, সেখানে কি ধরনের জিনিস ইউজ করা উচিত, কি করা উচিত, সমস্ত কিছু। রুল নাম্বার 109 থেকে 132 পর্যন্ত এডিশনাল প্রিকশনস ইন মাইন্স অ্যান্ড অয়েল ফিল্ড সম্পর্কে বলা হয়েছে। মাইন 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 মানে যেখানে যেখান থেকে কিছু মানে আমরা ওটস গুলো পাই। ঠিক আছে? কোল মাইন হতে পারে, মানে খনি যেগুলো বলে আর কি। অয়েল ফিল্ড তো তোমরা জানোই। তো এগুলো এই সমস্ত কিছু। রুল নাম্বার 133 থেকে 143 তে মিসলেনিয়াস, মানে এখানে মিশিয়ে মিশিয়ে সবকিছু সম্পর্কে এটা বলা হয়েছে। ঠিক আছে? তো এগুলো এটার মাথায় রাখবে। এত কিছু তোমাদের সিলেবাসের মধ্যে নেই। আমি ইন ডেপথে অ্যান্ড ডিটেলসে যাচ্ছি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখার জন্য। এটা ভাববে না যে 132টা রুলসই আছে। কিছু কিছু রুলস আছে। তো আমি আম, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, আমি চাইবো প্রত্যেকটা রুলসই খুব অল্প বিস্তরে সব তাড়াতাড়ি করে বলে দেওয়া। কলেজে হয়তো হয় না, তোমাদেরকে বলে দিতে চেষ্টা করব। আচ্ছা, এবার চলে আসি রুল নাম্বার। এবার হচ্ছে আমি ইন ডেপথে ডিসকাশন করবো। রুল নাম্বার 1, 2, 3-তে কি দেখতে পাচ্ছি? প্রিলিমিনারি একটা হেডিং। ঠিক আছে? রুল নাম্বার 1-এ কি আছে? শর্ট টাইটেল অ্যান্ড কমেন্টমেন্ট। রুল নাম্বার 2-তে কি বলা আছে? রুল নাম্বার 2-তে বলা আছে ডেফিনেশন অফ অ্যাক্ট। অ্যাক্ট কাকে বলে? ঠিক আছে? মানে আইন কাকে বলে, এবং আরো অনেক কিছু ডেফিনেশন, ইলেকট্রিক্যাল ডেফিনেশন, অ্যাম্পিয়ার ডেফিনেশন কি, অথরাইজড পার্সন কাকে বলা হবে, ডেঞ্জার আর্থিং সিস্টেম কি, কেবল কি, স্প্যান কি, সাপ্লায়ার সিস্টেম কি, লাইটনিং অ্যারেস্টার কি, এবং আরো অনেক কিছু সম্পর্কে এখানে বলা আছে। ডেফিনেশনস গুলো যে প্রপার ডেফিনেশন কি, যেরকম ধরো অ্যাম্পিয়ার ডেফিনেশন অ্যাকর্ডিং টু আই রুলস কি, মিন্স ইউনিট অফ ইলেকট্রিক্যাল কারেন্ট। আচ্ছা, এটা কেন বলা হচ্ছে? দেখো, এই আই রুলস নট নেসেসারি যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারই পড়বে বা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারই জানবে, এটা নট নেসেসারি। ঠিক আছে? এটা কিন্তু একজন আইনজীবীও পড়বে। হ্যাঁ, ধরো তোমার আর তোমার পাশের বাড়ির মধ্যে, তোমার আর তোমাকে যে সাপ্লাই দিচ্ছে তার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, ঝামেলা হয়, তাহলে তাহলে সেটাকে কে সলভ করবে? কোর্টে সলভ হবে সেটা। তোমার সাথে যদি তোমার কি যে ডিসিএল সাপ্লাই করছে তার সাথে যদি কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট যদি বাজিয়ে থাকো, বা তার যদি কোনো ভুল কিছু করে থাকে, তাহলে সেখানে স্বাভাবিক তোমার আর তার সংঘাতটা মিটবে কোথায়? কোর্টে গিয়ে। আর কোর্টে তোমার হয়ে সওয়াল করবে কে? সওয়াল করবে আইনজীবী। এখন সে আইনজীবী নিশ্চয়ই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে যায়নি। ঠিক আছে? তো তাকে যদি জানতে হয়, তাকে এগুলো সম্পর্কে জানতে হবে। তো সেই জন্য এখানে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস এর সম্পর্কে সম্পূর্ণ বলা আছে। আচ্ছা, বেয়ার। বেয়ার কথার অর্থ কি? বেয়ার কথার অর্থ হচ্ছে নেকেড। ঠিক আছে? মানে খোলা, আবরণটা খোলা। তা আবরণ খোলা বলতে আমাদের ক্ষেত্রে আবরণ খোলা বলতে কি হতে পারে? আমরা তো আর আবরণ খুলে বসে থাকবো না ওইখানে। ওখানে ইনসুলেটিং মেটেরিয়াল যারা আছে
তাদের কথা বলা হয়েছে। যেমন এই যে একটা কেবল বলছিলাম, একটা কেবলের উপরে কি থাকা উচিত? একটা ইনসুলেশন থাকা উচিত। ইনসুলেশন থাকা উচিত। তাহলে এই পার্টটুকু নেই, তাহলে এইটা হচ্ছে বেয়ার পার্ট, খোলা পার্ট, নেগেড পার্ট। ঠিক আছে? আর এখানে ইনসুলেশন আছে। এবার যদি তুমি এমন একটা ইউজ করো শুধুমাত্র তামাটুকুই আছে, কপারটাই আছে বা শুধুমাত্র অ্যালুমিনিয়ামটাই আছে, দ্যাট ইজ বেয়ার কেবল। এখন কেবল কাকে বলা হচ্ছে সেটা সম্পর্কে বলা হয়েছে। একটু আর আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা জানো। ডেঞ্জার কি? ডেঞ্জার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ডেঞ্জার বলতে খুব স্বাভাবিকভাবে বোঝানো হচ্ছে যে ডেঞ্জার টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বা ডেঞ্জার টু লাইফ অর এনি পার্ট অফ বডি। ঠিক আছে? কিসের থেকে ডেঞ্জার? শক খেতে পারো, তুমি বার্ন হতে পারে, শক খেতে পারো, বার্ন হতে পারে, আদার ইনজুরি হতে পারে। ঠিক আছে? টু পার্সন অর প্রপার্টি, পুড়ে যেতে পারে, প্রপার্টিতে কি হতে পারে? পুড়ে যেতে পারে, ফ্রম এক্সপ্লোশন, মানে কোনো জিনিস ফেটে যেতে পারে। ঠিক আছে? বাম করে ফেটে গেল, হয়তো ইলেকট্রিক্যাল অনেক জিনিস ফেটে যায়, মোবাইল চার্জার ফেটে যায়। ঠিক আছে? এসি ফেটে যায়, অনেক কিছুই পারে, ট্রান্সফরমার বাস্ট করে। ঠিক আছে? আহ, তো এগুলো থেকে ইয়ে করার জন্য। ঠিক আছে? ক্লিয়ার? তো এখানে কিছু কিছু কি আছে, রুলস নাম্বার 2 তে অনলি ডেফিনেশনস আছে, সব কিছু ডেফিনেশনস গুলো বলা আছে। চ্যাপ্টার 3 তে কি বলা আছে? ডিলস উইথ কোয়ালিফিকেশন অফ ইন্সপেক্টর অ্যান্ড পাওয়ার অফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর। কি বলা হয়েছে এখানে? খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার 3 তে কি বলা হয়েছে? যে ইন্সপেকশন করতে যাবে তার কোয়ালিফিকেশন কি হওয়া উচিত? ঠিক আছে? সে বিটেক, ডিপ্লোমা না এমটেক হওয়া উচিত। তার সাথে পাশাপাশি তার কি ধরনের স্কিল থাকা উচিত? তার কি ধরনের ট্রেনিং থাকা উচিত? কোয়ালিফিকেশন অফ ইন্সপেক্টর, এটা কিন্তু জানা খুব দরকার, সেটা চ্যাপ্টার 3 তে মেনশন করা আছে। তা 1 নম্বর। দ্বিতীয় কথা কি জানতে হবে? যে পাওয়ার অফ ইন্সপেক্টর, ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের ক্ষমতা কি আছে? সে কি কি করতে পারে আর কি কি করতে পারে না। ঠিক আছে? একজন ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর তোমাকে নিয়ে এসে থানায় বন্দি করে দিতে পারে না। ঠিক আছে? কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর তোমার বাড়ির লাইনটাকে কাটার বা তোমার সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়ার, সে বা তোমার মিটার আসলে মিটারটাকে যাতে আসে বা না আসে সেটা, বা আদার্স আরো কিছু ইন্সপেকশন করে, ইলেকট্রিক্যাল ইন্সপেকশন সে কিন্তু করতে পারে, তোমার বাড়িতে ঢুকতে পারে, তোমাকে, হ্যাঁ, তোমার অনুমতি নিয়ে ঢুকতে পারে। কি বলা আছে সমস্ত কিছু এখানে বলা আছে। সেটাই দেখো এখানে বলা আছে, এন্ট্রি অ্যান্ড ইন্সপেকশন, কোথায় কোথায় তাকে এন্ট্রি দেওয়া যেতে পারে, কোথায় কোথায় তাকে ইন্সপেকশন করতে দেওয়া যেতে পারে। ঠিক আছে? একজন ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর তোমার তোমার মানে বেডরুমে এসে কি ইন্সপেকশন করতে পারে, নাকি সে মিটার ঘরে ইন্সপেকশন করতে পারে, হ্যাঁ, তার কি কোথায়, নাকি সে তোমার আলমারিও খুলে দেখতে পারে, কি করতে পারে সেটা এখানে প্রপারলি বলে দেওয়া আছে রুল নাম্বার 5 এ। নিশ্চয়ই একজন ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর তোমার আলমারিটা খুলতে পারে না, তোমার বেডরুমে অবশ্যই আসতে পারে, দেখতে পারে তোমার বেডরুমে এসি আছে কি, লাগিয়ে রেখেছো কিনা। ঠিক আছে? বা বেডরুমে কোনো রকম ইললিগাল কোনো আহ, জিনিস তুমি চালাচ্ছ কিনা, যার ফলে বাকিদের আহ, বাকিদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে? মানে উইদাউট পারমিশন তুমি কোনো হিউজ লোড কোথাও লুকিয়ে রেখে চালাচ্ছ কিনা, সেটা সে যে কোনো জায়গায় তোমার প্রভিন্সের মধ্যে সে আসতে পারে, দেখতে পারে। কেমন? রুল নাম্বার 4 এ জেনারেল সেফটি অ্যান্ড রিকোয়ারমেন্ট। আচ্ছা, রুল নাম্বার চ্যাপ্টার 4 এ যেটা আছে জেনারেল সেফটি অ্যান্ড রিকোয়ারমেন্টের মধ্যে রুল নাম্বার 29 লিখে রাখো, এটা রুল নাম্বার 29। তাতে কি বলা হয়েছে? কনস্ট্রাকশন, ইনস্টলেশন, প্রোটেকশন, অপারেশন, মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল সাপ্লাই অ্যান্ড অ্যাপারেটাস, মানে তোমার যে কোনো ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইন আছে। ঠিক আছে? তার মানে তোমার মানে জেনারেলি কাস্টমারের ক্ষেত্রে এটা কিন্তু রুল নাম্বার 29 সকলের ক্ষেত্রে। সকলের ক্ষেত্রে বলতে কি, মানে কাস্টমার হিসেবে তুমিও কাস্টমার, কর্পোরেশন লাইন নিয়ে রাস্তায় আলো জ্বালাচ্ছে সেও কাস্টমার। ঠিক আছে? তাহলে এটা সকলের ক্ষেত্রে, বা যে কোম্পানি
থার্ড পার্টি ইয়ে নিয়ে যে পার্টি যে রাস্তায় যে ইলেকট্রিক্যাল পোল খাটাচ্ছে এটা সকলের জন্য, তাহলে সেখানে কি কি হবে? কনস্ট্রাকশন, যে কোনো কনস্ট্রাকশন কিভাবে করতে হবে, ঠিক আছে, সেখানে ইনস্টলেশনটা কিভাবে করতে হবে, ঠিক আছে, ইনস্টলেশনের কিছু প্রসেস বলে দেওয়া আছে, সেই প্রসেসগুলো মেনটেন করতে হবে। প্রোটেকশন সিস্টেম কি দিতে হবে, মানে ওই যে বললাম আর্থিং লাইন আদৌ করতে হবে কিনা, হ্যাঁ, কোনো ব্রেকার বসাতে, সার্কিট ব্রেকার বসাতে হবে কিনা, কোনো রিলে বসাতে হবে কিনা, সেই সেই সম্পর্কে। অপারেশন এন্ড মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল লাইন, ঠিক আছে, অপারেশনটা কিভাবে হবে, কে করবে অপারেশনটা, এন্ড মেনটেনেন্স কতদিন পর পর মেনটেনেন্স হবে, কি হবে, এই সমস্ত কিছু রুল নাম্বার 29 বলে দেওয়া আছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তোমরা লাইনে আছো? আচ্ছা, হ্যাঁ স্যার হ্যাঁ আছি। স্যার আছে। ওকে, আমাকে অফ অফ করে দাও মাইক। আমাকে বলো তো যে কেমন লাগছে এই এই এটা পড়তে একটু বোরিং লাগছে না? বোরিং লাগছে? স্যার বলছি সব রুলস গুলোকে মুখস্থ করতে হবে? হ্যাঁ, আমি তোমাদের নোটসটা দিয়ে দেবো, ঠিক আছে। এই যে নোটসটা যেটা আছে সেটা অনেক আমি যেহেতু বললাম, প্রথমেই বললাম যে এখানে আমি চাইবো যে সবকটা রুল সম্পর্কে তোমাদের সাথে ডিসকাশন করতে, যাতে পরবর্তীকালে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। কিন্তু তোমাদের পরীক্ষাতে আছে 12 থেকে 14 খানা রুলস আছে, ঠিক আছে। এখানেও খুব বেশি রুলস আমি রাখিনি, 12 থেকে 14 খানা রুলস তোমাদের পরীক্ষাতে রাখবে, এবং সেগুলো মুখস্থ করতে হবে, এবং পরীক্ষাতে সেই রুলস গুলো লিখতে দেয়, ঠিক আছে। পরীক্ষাতে রুলস নাম্বার তোমাকে দিয়ে দেবে, এবং সেই রুলস নাম্বার সম্পর্কে তোমার লিখতে হবে। 8 থেকে 10 নম্বর থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ঠিক যে আছে এই যে এই যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোড অফ প্র্যাকটিস, এই কোড অফ প্র্যাকটিস কিন্তু এই রুলস দেখবে, তোমরা জিজ্ঞাসা করবে, নিশ্চয়ই তোমাদের বন্ধু বান্ধবরা আছে, তাদের জিজ্ঞাসা করবে, নট অনলি ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, এটা কিন্তু সেম কোড অফ প্র্যাকটিস কিন্তু দেখবে সিভিলরাও করে, যে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে তাদের কি কি রুলস মেনটেন করতে হয়। এই যে দেখো এখানে কতগুলো পয়েন্টস দেখো, খুব সুন্দর সুন্দর করে হাইলাইট করে দেওয়া আছে, ঠিক সেম সেম জিনিস ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারদের খুব ভালো করে মুখস্থ করতে হয়, জানতে হয়। শুধু মুখস্থ করতে হয় না, জানতে হয়। কেন? এখানে কি কি বলা আছে? ইলেকট্রিক্যাল সাপ্লাই লাইন এন্ড অ্যাপারেটাস সম্পর্কে এখানে বলা আছে, ঠিক আছে, যে কি হওয়া উচিত। সেখানে সাফিসিয়েন্ট রেটিং সম্পর্কে বলা আছে। আচ্ছা, আমি এটা দেখো তোমাদেরকে কতগুলো ইয়ে করে বলছি, তোমরা বুঝতে থাকবে। ধরো আমি একটা ওয়্যার লাগালাম বা একটা কেবল লাগালাম, হ্যাঁ, সেই কেবলটা এতটাই সরু, সেই কেবলটার মাধ্যমে আমার যে লোডটা চলছে সেই লোডটা ধরো 4 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, কিন্তু সেই ওয়্যারটা সেই কেবলটার মধ্যে থেকে 4 অ্যাম্পিয়ারের লোড যাবেই না, যাচ্ছেই না। তাহলে কি সেটা প্রপার হচ্ছে? প্রপার হচ্ছে না। তাহলে সে যে কোনো সময় কি হবে, সেখানে একটা হাই হিট তৈরি হতে 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 হতে, হ্যাঁ, সেটা আহ, উম, নষ্ট হয়ে যাবে, তাই তো। তাহলে আমার প্রপার অ্যান্ড সাফিসিয়েন্ট রেটিং সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইনসুলেটিং অ্যান্ড এস্টিমেশন অফ ফল্ট কারেন্ট অ্যান্ড সাফিসিয়েন্ট মেকানিক্যাল স্ট্রেংথ। এই এই জিনিসটা তোমরা ফোর্থ সেমে করে এসছো, যে আমার ফল্ট কারেন্ট কি হতে পারে, এটা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তোমরা সিমেট্রিক ফল্ট কারেন্ট, অ্যাসিমেট্রিক ফল্ট কারেন্ট হিসাব করতে শিখে গেছো। তাহলে যদি শর্ট সার্কিট ঘটে, তাহলে শর্ট সার্কিট ঘটলে তাহলে কতটা অ্যামাউন্ট অফ ফল্ট কারেন্ট কোনটুকু সময়ের জন্য পাস করবে, সেটা তোমরা অলরেডি ক্যালকুলেশন করতে শিখেছো। সেটার অনুযায়ী তোমরা তাহলে কি লাগাবে? সেফটি ডিভাইস লাগাবে, প্রোটেকশন ডিভাইস লাগাবে, কি লাগাবে? ফিউজ লাগাবে, কি লাগাবে? এমসিবি লাগাবে, কি লাগাবে? ইএলসিবি লাগাবে, কি লাগাবে? এমসিসিবি লাগাবে। এমসিসিবি কোথায় লাগে? এমসিসিবি মোটরের প্রোটেকশনের জন্য লাগে। আচ্ছা, এরপরে আসে সাফিসিয়েন্ট মেকানিক্যাল স্ট্রেংথ, ঠিক আছে। এইটাও কিন্তু তোমরা টিডিপিতে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এই সাবজেক্টের মধ্যে পড়ে এসছো। যদি আমার কেবেলের ওয়েট থাকে, প্রচুর ভারী কেবল থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে মোটা মোটা স্টিল রড দিয়ে তোমার সেটাকে দাঁড় করিয়ে রাখতে হবে। ধরো সাপোজ তোমার, আমি খুব একটা সহজ এক্সাম্পল দিচ্ছি, ধরো
এই হচ্ছে রাস্তার লাইটের পোস্ট, আর এই হচ্ছে তোমার বাড়ি। এখন এখান থেকে তোমার বাড়ি পর্যন্ত লাইনটা, এখান থেকে রাস্তা গেছে, আর এটা তোমার বাড়ির জমি, এখান থেকে তোমার বাড়ির জমি স্টার্ট। তাহলে এখান থেকে তুমি যদি কানেকশন করে তোমার বাড়িতে নিয়ে আসো, তাহলে কিভাবে নিয়ে আসতে হবে? এখানে নিশ্চয়ই তোমার মাটিতে নিশ্চয়ই ল্যাল করবে না লাইনটা। তাহলে তুমি একটা নিশ্চয়ই সাপোর্ট দিয়ে রাখবে, এই মাঝখানে মাঝখানে এরকম সাপোর্ট দেবে। এদেরকে কি বলা হয়? পোলস বলা হয় এই সাপোর্ট গুলোকে। তুমি পোল দেবে, ঠিক আছে? এখন এই পোলগুলো আরসিসির পোল হতে পারে। আরসিসি মানে রেইনফোর্স কংক্রিট সিমেন্টের পোল হতে পারে, উডেন পোলও হতে পারে, আবার স্টিলের পোলও হতে পারে, পোল হতে পারে, ঠিক আছে? তুমি কি এরকম করবে? এই যে তিনটে পোলের নাম বললাম, তিনটে ভ্যারাইটি, আরসিসি, উডেন বা স্টিল, রেইনফোর্সমেন্ট স্টিল বাদ দিয়ে তুমি কোনোটা কাঠ দিয়ে দাঁড় করিয়ে রেখে দেবে? এরকম ভাবে কি রাখবে? যেরকম ভাবে ধরো ওই ইয়ে করে, ওই জামা প্যান্ট শুকায় যেরকম ধরো দড়ির মধ্যে টান দিই, সেরকম কি এটা বাঁশ দিয়ে তুমি ঠেকিয়ে রেখে দেবে? নিশ্চয়ই দেবে না। কেন? তুমি জানো সেটা করলে প্রপার মেকানিক্যাল স্ট্রেংথ পাবে না, কদিন পরে ভেঙে পড়ে যাবে। বাঁশটা ভেঙে পড়ে গেলে পরে তোমার লাইন ছিঁড়ে যাবে, তোমার প্রবলেম হবে বা সেফটির প্রবলেম হবে, তাই তো? তাহলে এখানে সাফিসিয়েন্ট মেকানিক্যাল স্ট্রেংথের কিন্তু একটা জিনিস বলা আছে। এখন এই জিনিসটা কেন বলা আছে? তুমি বুঝতে পারছো আজকে, কিন্তু আরেকজন নাও বুঝতে পারে, ঠিক আছে? কখন সে না বুঝতে পারে? যখন তুমি তুমি ধরো একটা কোম্পানিকে, একটা এক্স কোম্পানিকে তুমি টেন্ডার দিলে, তাকে কি বললে তুমি, এই যে রাস্তা আছে রাস্তাতে তুমি সমস্ত পোল লাগাবে, ঠিক আছে? এখন সে তো পোল যতটা চাইবে কম পয়সার পোল লাগানোর চেষ্টা করবে, সেটা করলে হবে না। বা তোমাকেও যদি তোমার বাড়িতে কোথাও পোল লাগাতে হয়, তাহলে তোমাকেও কিন্তু, তুমিও তো চাইবে যে আমার বাড়িতে ২ পয়সা কমে লাগানো হোক, তো তোমার তখন সাশ্রয় হবে। সেটাও তুমি করতে পারবে না, যেটা অ্যাকর্ডিং টু রুলসে বলা আছে, স্পেসিফিকেশন যা দেওয়া আছে, লাইনে যতটা ওয়েট থাকবে, লাইনে যতটা ইয়ে থাকবে, যতটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফ্লো করবে, সেই অনুযায়ী তোমাকে ইনসুলেটর আর পোল লাগাতে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এনভায়রনমেন্টাল কন্ডিশনস গুলো, এটাও মাথায় রাখতে হবে তোমাকে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো, এই কোড অফ প্র্যাকটিস, আবার এই জিনিসটা আছে বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এরা দেয়, ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে আসি। রুল নাম্বার 29, এখানে কি বলছে? where death is caused by an electrocution on the account of defective installation, very important। দেখো, কোনো একটা মৃত্যু যদি ঘটে কারেন্ট খেয়ে, on the account of defective installations of an electric pump and the earthing system, the principal institute and secretary, chief executive and the governing body of the institute where the accident takes place are liable for prosecution। মানে আইনের আন্ডারে চলে আসলো, একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হয়ে গেল, এবং তার কিন্তু যদি সেটা কোথাও হয়, তাহলে কিন্তু তাকে তার জেল বা যা কিছু, ওটা আবার ইন্ডিয়ান প্রসিকিউশনে বলা আছে, সেটা অনুযায়ী যা হবে সেটা হতে পারে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কতটা কিছু বলা আছে এখানে। এবার কেন বলা আছে সেটাও দেখো। এখানে কিন্তু এই যে একটা ভুল ইনস্টলেশনের জন্য, ভুলভাল ইনস্টলেশন করেছো, হ্যাঁ, বা ঠিকঠাক আর্থিং সিস্টেম করনি, সেক্ষেত্রে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে, এটা ইলেকট্রিক পাম্প অপারেট করতে গিয়ে। এই ধরনের ইলেকট্রিক পাম্প কোথায় থাকে? তোমার মাঠে ঘাটে থাকতে পারে, তোমার বাড়িতে যে জলের সাপ্লাই আসছে, যে বড় বড় ওভারহেড ট্যাঙ্কি দেখছো, তাদের ইলেকট্রিক পাম্প থাকতে পারে। আচ্ছা, এটা মানে কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউটের জন্য নয়, এই ইনস্টিটিউটের মধ্যে কিন্তু তোমার বাড়িও পড়ে। যদি তোমার বাড়িতে যদি কোনো প্রবলেম হয়, স্বাভাবিক সেই ক্ষেত্রে তো আর এই ব্যাপার থাকে না, বাড়িতে কোনো প্রবলেম হলে বাড়ির লোকেরই প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কাকে আর শাস্তি দেবে? ধরো আজকে যদি কোনো প্রবলেম হয় আমার জন্য, কার প্রবলেম হয়? আমার বাবা মার প্রবলেম হবে, সেক্ষেত্রে তো আমি এমনি প্রবলেমের মধ্যে আছি, আর আমাকে জেলে নিয়ে গিয়ে কি করবে, ঠিক আছে?
কিন্তু এটা যদি আমার কলেজ হয়, আমার কলেজে যদি যদি কোনো প্রবলেমের জন্য যদি কারোর প্রবলেম মানে যদি আমার ডিজাইনে ভুলের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাতে যদি কারোর মৃত্যু ঘটে, তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার চিফ এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অফ গভর্নিং বডি হিসাবে কে থাকবো? আমি দায়ী থাকবো, ইনস্টিটিউট দায়ী থাকবে, প্রিন্সিপাল দায়ী থাকবে, সেক্রেটারি দায়ী থাকবে তার জন্য। ঠিক আছে? রুল নাম্বার 29 ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ডেবল? হ্যাঁ স্যার। রুল নাম্বার 30 তে কি বলা আছে? কাস্টমার শ্যাল অলসো এনশিওর দ্যাট ইনস্টলেশন আন্ডার দ্য কন্ট্রোল ইজ মেইনটেইন ইন সেফ কন্ডিশন। মানে এইবার চলে আসি কাস্টমারের উপর ডিপেন্ড করছে, যখন সাপ্লাই আমাকেই দিয়ে দিল, ঠিক আছে, তোমার বাড়ির মিটার বোর্ডের পর থেকে তোমার তোমার আন্ডারে চলে আসছে এই এনার্জিটা, তাহলে এইখানে কিন্তু তোমাকে ইনশিওর হতে হবে, ইনশিওর করতে হবে যে প্রপার ইনসুলেশন আছে, প্রপার ইনসুলেশন বারবার করে বলছে কেন? সেফ কন্ডিশনের জন্য। ঠিক আছে? রুল নাম্বার 30 ক্লিয়ার হয়েছে? অ্যাক্সিডেন্ট অ্যান্ড মেইন রিজনস, কেন অ্যাক্সিডেন্ট হয় আর তার মেইন রিজন এটা তোমরা জানো, তাও একবার বলছি, বা এটা নিয়ে খুব একটা বলার কিছু নেই। ওয়ার্কিং উইদাউট সেফটি, তুমি যদি সেফটি তোমার না থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রপার ইনস্ট্রাকশন যদি তুমি না ফলো করো তাহলেও তোমার হতে পারে। আর হতে পারে কেন? নেগলিজেন্সি, কেয়ারলেসনেস, ওভার কনফিডেন্স, এই সমস্ত কারণে হতে পারে। ঠিক আছে? ডেঞ্জার কাকে বলে এসব বলা আছে, এটা তোমরা জানো। এখানে এখানে এটা নিয়ে আর as such কিছু বিশাল বড় করে কিছু বলার নেই। রুল নাম্বার 32 তে আসছে, an indication of permanent natural shall be provided by the owner of earth natural conductor to enable such conductor to be distinguished from any live conductor. Very important point. একটা পার্মানেন্ট ইন্ডিকেটর বা একটা পার্মানেন্ট ইন্ডিকেশন থাকতে হবে, যেখান থেকে ওনার বুঝতে পারবে যে কোনটা ন্যাচারাল আর্থ কন্ডাক্টর আর কোনটা ফেস কন্ডাক্টর, কোনটা লাইভ কন্ডাক্টর, কোনটা নিউট্রাল কন্ডাক্টর, এটা যাতে বুঝতে পারে। এবার এই ইন্ডিকেশনটা কিভাবে হয়? এই ইন্ডিকেশনটা হয় হচ্ছে কালার থ্রুতে, কালার কোড থ্রুতে। জেনারেলি রেড কালারের লাল রঙের তার আমরা ব্যবহার করি ফেজের জন্য, কালো হচ্ছে আমাদের নিউ আর্থিং এর জন্য, ব্রাউন, গ্রিন, ব্লু এগুলো আমরা ব্যবহার করি নিউট্রাল লাইনের জন্য। কেমন? এই প্রপার ইন্ডিকেশনটা থাকতে হবে। শুধু মিটার বক্স থেকে আনার সময় না, মানে যে যে তোমাকে সাপ্লাই দিচ্ছে শুধু সেই সময় নয়, এখানে তো শুধু সেই সময়ের কথা বলা আছে রুল নাম্বার 32 তে। আমরা আগে গিয়ে দেখবো তুমি যখন তোমার বাড়িতে ওয়্যারিং করছো, কাজেই এই জন্যই বিল্ডিং ইলেকট্রিফিকেশনের মধ্যে আনা হয়েছে। তুমিও যখন তোমার বাড়িতে যখন ইঞ্জিনিয়ার বা কেউ কাজ করছে, তারাও যাতে একটা প্রপার কনভেকশনটা মেনটেন করে। কেন? ধরো আজকে লাল তার দিয়ে তোমার ফেস টানলো, এখন লাল, তোমার বাড়ি ধরো তোমার বাড়িতে ওয়্যারিং করতে লেগেছে 800 ফুট, ধরো তার লেগেছে 800 ফুট, ভেবে দেখো। এখন একটা তার তো 800 ফুট হয় না, একটা তার 100-150 ফুট হয়। এখন তুমি ধরো এখান থেকে, সাপোজ তুমি ভেবে দেখো, ভাবো, ধরো এইখান থেকে তোমার বাড়িতে কানেকশন শুরু হয়েছে, এখান থেকে রেড কালারের তার তুমি নিয়ে গেছো, এটা ধরো ফেজ আছে। এখন তোমার এরকম জায়গায় কি রেড কালারের তার শেষ হয়ে গেছে, তুমি দেখছো তোমার কাছে নীল রঙের তার প্রচুর আছে, তুমি এখান থেকে নীল রঙের তার জুড়ে দিলে, তাহলে এই মাথায় গিয়ে যখন তুমি দেখতে পাবে, দেখবে যে দুটোই নীল তার, এটাও নীল তার, এটাও নীল তার। এখন তুমি, তোমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে, তুমি তো টেস্ট বা তোমার বুদ্ধি আছে, তুমি টেস্টার থেকে দেখে নিলে যে এটাতে রেড লাইট জ্বলছে, এটাতে রেড লাইট জ্বলছে না, তার মানে এটা তুমি তোমার ফেস, এটা তোমার নিউট্রাল। তুমি কি করলে? এটা অ্যাপ্লিয়েন্সের মধ্যে তুমি গুঁজে দিয়ে চলে গেলে, একটা ফ্যান ফ্যান চলছে বা কিছু চলছে। এবার যখন বাড়ির লোক যখন বা পরের জন্য যে লোক কাজ করতে আসবে, সে তো বুঝতে পারছে না, ঠিক আছে, তখন তার তো প্রবলেম হবে। যদি টেস্টার ফেস্টার নিয়ে নিয়ে আসে, বা ধরো একটা বাড়ির লোক তা সে তো ধরো তার ফ্যানটা নষ্ট হয়েছে, সে ফ্যানটা খুলে ফ্যানটা লাগাবে, তখন সে কোন তারটা কোথায় গুঁজবে কি করে বুঝতে পারবে?
এটা তার অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই একটা ইন্ডিকেশন দরকার, পার্মানেন্ট একটা ইন্ডিকেশন দরকার, কেমন? রুল নাম্বার 33-তে বলা আছে আর্থ টার্মিনাল অন কাস্টমার প্রিমিসিস, ভেরি 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 ইম্পর্টেন্ট। উইদাউট আর্থিং সাপ্লাই হবে না, উইদাউট প্রপার আর্থিং, ঠিক আছে? আর্থিং সম্পর্কে তোমরা অলরেডি সুইচ গিয়ারে পড়েছো। আর্থিং না থাকলে কি কি ধরনের প্রবলেম হতে পারে তোমরা নিশ্চয়ই জানো। তো আর্থিং ছাড়া তোমার বাড়িতে কোনো রকম সাপ্লাই, কিন্তু প্রপার আর্থিং তুমি যদি না করে রাখো, তোমার বাড়িতে কিন্তু সাপ্লাই দেওয়ার কথা নয়, ঠিক আছে? তো এই পর্যন্ত রুলস গুলো রইলো, আরো প্রচুর রুলস আছে। তো একদিনে প্রচুর রুলস পড়লে পরে এত- এতগুলো রুলস আছে, তো এতগুলো রুলস পড়লে তোমাদের বোরিংও লাগবে। তো আমি আরেকদিন ক্লাস নেবো,